ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের স্কুলের সঙ্গে যুক্ত আছি এবং অসংখ্য ছাত্রছাত্রী আমার কোচিং সেন্টারও সফল। যারা আজকে আমি তোমাদের মাধ্যমিক বিশেষ করে প্রাক মাধ্যমিক নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। ধ্বনি ও বর্ণের পরিচয়। নবম শ্রেণীর বন্ধুরা আজকের থেকে তোমাদের শুরু হচ্ছে একটা নতুন প্রিপারেশন। যারা নবম শ্রেণী আছো বা সপ্তম শ্রেণী আছো বা কম্পিটিটিভ পরীক্ষার্থী আছে তাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। আমি অভিভাবিকাদের সম্মানার্থে জানাচ্ছি আপনার সন্তানদের এই বিনামূল্যে এই চ্যানেলটি যুক্ত করুন। অবশ্যই মাধ্যমিকে ভালো ফল করবে এবং ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যাই হোক, আজকে আমি সময় নষ্ট না করে আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করছি ব্যাকরণের ধ্বনি এবং বর্ণের পরিচয়। ধ্বনি এবং বর্ণের পরিচয়। এখন তোমাদের ব্যাকরণের এটাই কিন্তু সবচেয়ে প্রথম অধ্যায়, ধ্বনি ও বর্ণের পরিচয়। এখান থেকে তোমাদের যে বিষয়গুলো জ্ঞান নিতে হবে, এক নম্বর বিষয় ধ্বনি কাকে বলে। ধ্বনি কাকে বলে? প্রথম প্রশ্ন, ধ্বনি কাকে বলে। একদম প্রথম থেকে তোমাদের শেখাবো ধ্বনি কাকে বলে, এটা তোমাদের প্রশ্ন হয়। উত্তর কি বলবে? যে কথা বলার সব থেকে ছোট অংশই ধ্বনি। বেশি লিখতে হবে, নিখুঁত বিষয় লিখতে হবে। মাধ্যমিকে বা নবম শ্রেণীতে 10 নম্বর তোদের এসিকিউ এবং 8 নম্বর এমসিকিউ থাকে। এই প্রশ্নগুলো পুরো পেতে হলে নিখুঁত তথ্য লিখতে হবে। যে ধ্বনি কাকে বলে, উত্তর কি দিবে? কথা বলার সব থেকে ছোট অংশকে ধ্বনি বলে। তাহলে কি বললাম? কথা বলার সব থেকে ছোট অংশকে ধ্বনি বলে। আর আমরা যে প্রতি মুহূর্তে প্রচুর কথা বলছি না, তার সব থেকে মিনিমাম এককটা হচ্ছে ধ্বনি। এটা বাড়ির একক ইট, একটা মানবদের একক কোষ, তেমনি কথা বলার এককটা হচ্ছে তোমার ধ্বনি। আর বর্ণ কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, বর্ণ কাকে বলে। দেখো, ধ্বনি ও বর্ণ একই জিনিস, একই উদাহরণ। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণ কাকে বলে? না, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। উদাহরণ একই হবে, অ আ। ঠিক আছে, তোমরা যে অ আ তোমার ক খ পড়ছো, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবই কিন্তু ধ্বনি ও বর্ণের মধ্যে পড়ছে। তাহলে উদাহরণ এক, অ ক খ ইত্যাদি। তাহলে ধ্বনি ও বর্ণের পার্থক্য কি? তাহলে প্রথমে ধ্বনি শিখবে, কথা বলার সবচেয়ে ছোট অংশ ধ্বনি। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে ধ্বনি ও 3 নম্বর প্রশ্ন হচ্ছে ধ্বনি ও বর্ণের পার্থক্য। তাহলে পার্থক্য তোমাদের প্রশ্ন হয়, পার্থক্য কি হয় না, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। তাহলে বাঁদিকে দিচ্ছে ধ্বনি আর ডান দিকে দিচ্ছে বর্ণ, এর পার্থক্য দেখো। এক নম্বর হচ্ছে যে ধ্বনি হচ্ছে উচ্চারণ নির্ভর। সংজ্ঞা না লিখে শুধুমাত্র এটা বলো যে উচ্চারণ নির্ভর। ধ্বনি উচ্চারণ নির্ভর, ধ্বনিকে উচ্চারণ করতে হয়। আর বর্ণ হচ্ছে শ্রুতি নির্ভর। বর্ণ হচ্ছে শ্রুতি মানে হচ্ছে দেখতে হয়। বর্ণ শ্রুতি নির্ভর, দেখতে না পেলে বর্ণের কোনো দাম নেই। তাহলে ধ্বনি উচ্চারণ নির্ভর, বর্ণ শ্রুতি নির্ভর। অর্থাৎ ধ্বনির জন্য কি লাগে? ধ্বনির জন্য কান লাগে, ঠিক আছে। আর বর্ণের জন্য কি লাগে? চোখ লাগে, ঠিক আছে। কোন অঙ্গ লাগে বুঝতে পারছো? ধ্বনি শিক্ষিত অশিক্ষিত সকলে বোঝে। ধ্বনি শিক্ষিত বা অশিক্ষিত সকলেই বোঝে। শিক্ষিত অশিক্ষিত সকলেই বোঝে। আর বর্ণ শুধু বোঝে শিক্ষিত লোকেরা, অশিক্ষিত লোকেরা কিন্তু অবশ্যই বুঝবে না। যেমন তুমি যদি মারাঠি ভাষা না জানো বুঝবে না। ধ্বনি বর্ণের পার্থক্য সংজ্ঞা তো বললাম, কথা বলার সব থেকে ছোট হলো ধ্বনি। ধ্বনি লিখিত রূপ বর্ণ। ধ্বনি কানে শোনা যায়, বর্ণ চোখে দেখা যায়। ধ্বনি উচ্চারণ নির্ভর, বর্ণ শ্রুতি নির্ভর। ধ্বনি শিক্ষিত অশিক্ষিত সকলেই বোঝে, বর্ণ শুধু শিক্ষিত লোকেরা বোঝে। এই হলো তোমার ধ্বনি বর্ণের পার্থক্য। এবার আসি ধ্বনি বা বর্ণকে ভাগ করে কাটা হবে। এই যে ধ্বনি বা বর্ণ, একে আমরা ভাগ করি কিভাবে? তোমরা জানো ভাগ দুটো, একটা স্বরবর্ণ, প্রথম ভাগ হলো স্বরবর্ণ আর দ্বিতীয় ভাগ হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এবার স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ নিজে উচ্চারিত হয়। যে বর্ণ নিজে কাকে বলে? যে বর্ণ নিজে উচ্চারিত হয়। যে বর্ণ নিজে উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি, ঠিক আছে। আর যে বর্ণ কি বলবে? যে বর্ণ স্বরবর্ণের সাহায্য নেয়
স্বরবর্ণের সাহায্য, স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, নিয়ে উচ্চারিত হয়, তাকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যে বর্ণ নিজে উচ্চারিত হয় সেগুলো স্বরবর্ণ। অ থেকে কি হবে, যেমন অ থেকে একদম ও পর্যন্ত, আর অ থেকে এটা চন্দ্রবিন্দু পর্যন্ত। তাহলে অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু ব্যঞ্জনবর্ণ। তাহলে আমরা ভাগ করলাম কিভাবে, যে ধ্বনিকে ভাগ করছি বা বর্ণকে ভাগ করছি দুভাবে, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। যে বর্ণ নিজে উচ্চারণ হয় তাকে স্বরবর্ণ বলা হয়, আর যে বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয় তাকে ব্যঞ্জনবর্ণ বলা হয়। ক খ প্রত্যেকবার অটা স্বরবর্ণ সাহায্য নিচ্ছে, তাহলে অ থেকে ও স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু হলো ব্যঞ্জনবর্ণ। ঠিক আছে, তাহলে ধ্বনিগুণের পার্থক্য করলাম। এবার আজকে এখন আলোচনা হচ্ছে, এবার দেখো যে বিষয়টা আসছে, দেখো সেটা হচ্ছে আবার স্বরবর্ণের ভাগ। স্বরবর্ণের ভাগ নিয়ে আলোচনা করতে হবে। স্বরবর্ণের ভাগ, স্বরবর্ণকে কটা ভাগ করছি? স্বরবর্ণকে ভাগ করছি আমরা, এক নম্বর হচ্ছে কি মৌলিক স্বর। স্বরবর্ণের এক নম্বর ভাগ মৌলিক স্বর, যে বর্ণগুলো স্বাধীন, যে স্বরবর্ণ অপর স্বরবর্ণের সাহায্য নেয় না, তাই মৌলিক স্বর বলা হয়। দুই নম্বর ভাগ যৌগিক স্বর, দুটি স্বরবর্ণ মিলিয়ে একটি স্বরবর্ণ হলে তাকে বলি আমরা যৌগিক স্বর। ঠিক আছে, আর কি ভাগ আছে না প্লুতস্বর। প্লুতস্বর আছে, স্বরবর্ণকে টেনে বলা যে নিয়ম তাকে প্লুতস্বর বলি। আর লাস্টে তোমার আছে তোমার হস্যস্বর, উচ্চারণের সময় অনুসারে হস্যস্বর, হস্যস্বর, এবং লাস্টে আছে দীর্ঘস্বর, দীর্ঘস্বর। তার স্বরবর্ণকে ভাগ করলাম পাঁচটা ভাগে, মৌলিক স্বর, যৌগিক স্বর, প্লুতস্বর, হস্যস্বর, দীর্ঘস্বর। মৌলিক স্বর কাকে বলে? যে স্বরবর্ণ উচ্চারণ করতে অন্য স্বরবর্ণের সাহায্য নেয় না, তাকে মৌলিক স্বর বলা হয়। যৌগিক স্বর কাকে বলে? দুটি স্বরবর্ণ মিলিয়ে যদি একটি স্বরবর্ণ হয় তাকে বলে যৌগিক স্বর। যেমন ধরো ওই, ওই বললে কিন্তু ওই মানে অ, ওই অই, অ প্লাস রস্বই, ও অ প্লাস রস্ব অ উ, তার দুটো স্বরবর্ণ মিলিয়ে একটা স্বরবর্ণ হলে তাকে আমরা যৌগিক স্বর। এছাড়া ইয়া, ওয়া এরকম অনেক যৌগিক স্বর উচ্চারণ আছে, কিন্তু প্রকৃত বর্ণ হিসেবে দুটি যৌগিক স্বর ওই আর ও, এই দুটি বাদ দিয়ে সবই কিন্তু মৌলিক স্বর। আর তার সংজ্ঞাটা কি বলে মৌলিক স্বরে? যে স্বরবর্ণগুলো অপর স্বরবর্ণের সাহায্য নেয় না তাকে মৌলিক স্বর বলা হয়। আর যৌগিক স্বর কাকে বলছি? যে দুটি স্বরবর্ণ মিলিয়ে একটি স্বরবর্ণ তৈরি হলে তাকে যৌগিক স্বর বলা হয়, যেমন ওই আর ও। প্লুতস্বর কাকে বলে? স্বরবর্ণকে টেনে বলে যে রীতি, স্বরবর্ণ টানলেই প্লুতস্বর হয়ে যায়। যেমন ধরো কাউকে ডাকার সময় যদু হে, মধু হে, কিংবা গানের সময় সা রে গা, কিংবা স্লোগান বন্দে মাতরম এ প্লাস এ প্লাস এ, তিনটে ক্ষেত্রে এর ব্যবহার আছে। কাউকে ডাকা, স্লোগান, এবং কাউকে ডাকছো তুমি আই রে, তাহলে এ প্লাস এ, স্লোগান বন্দে মাতরম স্লোগান দিচ্ছ, এবং গানের স্বরলিপি সা মানে আ প্লাস রে এ প্লাস, এই তিন ক্ষেত্রে এই প্লুতস্বরের ব্যবহার আছে। তাহলে সংজ্ঞাটা কি হবে? স্বরবর্ণকে টেনে বলে যে নিয়ম তাকে বলা হয় প্লুতস্বর। এবার হস্যস্বর কাকে বলে? যে স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে, তাহলে এটা যে স্বরবর্ণ টেনে বলা, এই সংজ্ঞাটা কি হবে? আমি আরেকবার বলছি, প্লুতস্বর মানে স্বরবর্ণের টেনে বলা, স্বরবর্ণকে টেনে বলাকে প্লুতস্বর বলা হয়। হস্যস্বর কাকে বলে? কম সময়, যে স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে। ঠিক আছে, আর দীর্ঘস্বর কি হবে? যে স্বরবর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে। সংজ্ঞা এইটুকু বলবো, যে স্বরবর্ণ উচ্চারণ কম সময় লাগে তা হস্যস্বর, আর যে স্বরবর্ণ উচ্চারণ বেশি সময় লাগে তা দীর্ঘস্বর। হস্যস্বর কি হবে? চারটি, অ, রস্বই, রস্ব, রি। আর দীর্ঘস্বর বাকি সবই হবে আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। তাহলে মোট সাতটি হলো দীর্ঘস্বর, আর চারটি হলো হস্যস্বর, চারটি তোমার হস্যস্বর। তাহলে মনে রাখতে হবে যে কটি হস্যস্বর, উত্তর হবে চারটি।
কি কি চারটি দেখো, অ রস্বই রস্বই, অ রস্বই রস্বরি, প্রথম ঘরটার প্রথম তৃতীয়, অ রস্বই, দ্বিতীয় ঘরটার প্রথম আর তৃতীয়, তাহলে অ রস্বই রস্বরি, প্রথম ঘরে অ রস্বই, দ্বিতীয় ঘরে রস্বরি, আর তৃতীয় ঘরে হস্য থাকে না। আর দীর্ঘস্বরের ক্ষেত্রে দেখো দ্বিতীয় চতুর্থ বর্ণ, প্রথম ঘরে আ দীর্ঘই, দেখো লিখে দিচ্ছি এখানে কি হচ্ছে যে অ, দেখো যদি এখানে দেখায় অ আ রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ রি ইরি এ ওই ও আর ও, এটির মধ্যে আমাদের কোন বর্ণের ব্যবহার নেই, ই বর্ণের স্বরবর্ণের ব্যবহার নেই এবারের মতো। তাহলে 1 নম্বর 3 নম্বর এই দুটো ঘরে দেখো 1 নম্বর 3 নম্বর 1 2 3 4 চারটে ঘর হয়, তাহলে এই অ রস্বই 1 আর 3 রস্বই রি, তাহলে 1 আর 3 হলো হস্য স্বর, 1 3 1 3, আর কোন ঘরে হস্য স্বর নেই না এর ঘরে নেই, বা দীর্ঘস্বর তো 2 আর 4, দেখো আ দীর্ঘই দীর্ঘ এই ঘরটা নেই, এর পুরো ঘরটাই দীর্ঘস্বর, এ ওই ও ও, চৌকো করে রাখলাম তোমাদের দীর্ঘস্বর আ দীর্ঘই দীর্ঘ, মানে দ্বিতীয় চতুর্থ ব্যবহার নেই, তাই প্রথম ঘরে দীর্ঘস্বর দুটো আ দীর্ঘ, দ্বিতীয় ঘরে একটাই রস্ব, আর তৃতীয় ঘরটা পুরোটাই এ ওই ও, তাহলে কোন ঘরটা পুরোটাই দীর্ঘস্বর বলে এর ঘরটা, কোন ঘরে হস্যস্বর নেই এর ঘরটা। ঠিক আছে, আশা করি তোমরা স্বরবর্ণের বিভাজন বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমার কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 94, ঠিক আছে 34160271, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়ে যাও। যদি ডিটেলস তোমাদের বুঝতে হয় ক্লাসে, এইটুকুর মধ্যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই জানাবে। এটা হলো স্বরবর্ণের বিভাজন। এবার আসছি দেখো ব্যঞ্জন বর্ণ, এবার নেক্সট আলোচনা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ, ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ। এখন আলোচনা বিষয় ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ, আর মূল ভাগটা আমরা করে দিচ্ছি। ব্যঞ্জন বর্ণ ভাগ করছি দুটো, প্রথমে তোমার স্পর্শবর্ণ, স্পর্শবর্ণ 1 নম্বর ভাগ স্পর্শবর্ণ, এটা ক থেকে ম, ক থেকে কি বললাম ম। আচ্ছা 2 নম্বর ভাগ হচ্ছে 1 নম্বর স্পর্শবর্ণ ক থেকে ম। আচ্ছা তারপর হচ্ছে স্পর্শবর্ণ অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ আগে শিখবো কোন জায়গায় দিয়ে পড়বে, অত চারটা বর্ণ জ র, এখানে মোট কটা আছে 25টি, ক থেকে মোট 25টি হলো স্পর্শবর্ণ, জ র ল ব, 4টি হলো তোমার কি অন্তস্থ বর্ণ। তারপর দেখো 3 নম্বর ভাগ হচ্ছে উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ, পরের 4টা নাম কি কি আছে, তালব্য মূর্ধন্য দন্তস্ব হ, এই 4টা হলো তোমার উষ্ম বর্ণ। আর লাস্টে আছে অযোগবাহ বর্ণ, অযোগবাহ বর্ণ কি হবে না অনুস্বার হবে, অনুস্বার বিসর্গ আর চন্দ্রবিন্দু, 3টি, এই 3টি হলো। আগে বর্ণগুলো মুখস্থ করো যে ক থেকে ম 25টা হলো স্পর্শবর্ণ, পরের 4টা জরল বর্ণ অন্তস্থ বর্ণ, তারপরে 4টা তালবস্য মূর্ধন্য দন্তস্ব, 4টা মধ্যবর্ণ, আর অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু হলো অযোগবাহ বর্ণ। এবার শিখিয়ে দিচ্ছি সংজ্ঞা কি হবে। স্পর্শবর্ণ যে বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের জিহ্বা বাক্যে বিভিন্ন স্থান স্পর্শ করে সেগুলো স্পর্শবর্ণ বলা হয়। যেমন ক থেকে ম পর্যন্ত যে জিহ্বা বাক্যের বিভিন্ন স্থান কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ স্পর্শ করে। তারপর অন্তস্থ বর্ণ কোনগুলো, জরলব এই 4টা দেবে স্পর্শবর্ণ, এবং উষ্মের মাঝে আছে, অন্তস্থ মানে মধ্যস্থ, মাঝে আছে বলে এটা বলা অন্তস্থ বর্ণ। আর এই 4টা বর্ণ তালবস্য মূর্ধন্য দন্তস্ব হয়, এই 4টা খুব বেশি শ্বাসবায়ু বের হয়, তাই এটা বলা উপবর্ণ। আর অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এদের কিন্তু কোনো স্বাধীন উচ্চারণ নেই, এটা কারোর সঙ্গে যুক্ত হয়ে উচ্চারণ হয়, তাই এদের অযোগবাহ বর্ণ বলা হয়। তাহলে তোমাদের সংজ্ঞাটা বললাম, এবং এদেরও ভাগও আছে, আমরা পরবর্তীকালে ভাগ নিয়ে আলোচনা ডিটেলস করবো। এইটুকুর মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই বলো, যে স্পর্শবর্ণ কাকে বলে, অন্তস্থ বর্ণ কাকে বলে, উষ্ম বর্ণ কাকে বলে, অযোগবাহ বর্ণ কাকে বলে। আবার বলছি স্পর্শবর্ণ জিহ্বা বাকযন্ত্রের বিভিন্ন স্থান স্পর্শ করে বলে স্পর্শবর্ণ, জড়বর্ণ এই স্থানটা স্পর্শ এবং উষ্মের মাঝে বলে অন্তস্থ বর্ণ। আর এই 4টা এই 4টা আমাদের শ্বাসবায়ু প্রয়োজন হয় বলে উষ্ম বর্ণ। আর অনুস্বার বিসর্গ হচ্ছে এদের কোনো
উচ্চারণ নেই, তেমন কয়েকটা রেখে কিন্তু উচ্চারণে লেখা কি হবে, উচ্চারণ হবে না, মানে সাইলেন্ট ওয়ার্ড, তাদের উচ্চারণ নেই কিন্তু কয়েক উচ্চারণ কম, তার বুঝতে হচ্ছে যে এদের উচ্চারণ নেই, এদের উচ্চারণ যুক্ত হলে উচ্চারণ হয়, তার জন্য এদের বলছি আমরা কি অদবাহক বর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই ভাগগুলো তোমাদের কি কেন হচ্ছে, ঠিক আছে। এবার এটা বিভিন্ন ভাগ আছে, যেমন ধরো স্পর্শবর্ণের বিভিন্ন ভাগ আছে, যেমন এই স্পর্শবর্ণকে আমরা বিভিন্ন ভাগ করতে পারি, শুধু স্পর্শবর্ণের স্পেসিফিক কিছু ভাগ যেমন ধরো প্রথমে তোমাদের থাকবে অল্পপ্রাণ, এই এক নম্বর ভাগ অল্পপ্রাণ, অল্পপ্রাণ, দুই নম্বর হবে মহাপ্রাণ, ঠিক আছে। আবার তিন নম্বর হবে অল্পপ্রাণ, তাকে বলে অল্প শ্বাস লাগে, অল্প শ্বাস লাগবে সেটা অল্পপ্রাণ। মহাপ্রাণ বর্গের প্রথম আর তৃতীয়, বর্গের প্রথম আর তৃতীয়, আর মহাপ্রাণ হচ্ছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ, ঠিক আছে। এটা বেশি শ্বাসবায়ু লাগে, বেশি শ্বাসবায়ু লাগে। তাহলে বুঝতে পারছো যে বর্গ বলতে কি বোঝায়, বর্গ বলতে আমি লিখে দিচ্ছি তোমাদের এখানে, দেখো এই যে ক, খ, খ, গ, ঘ, ঙ, ঠিক আছে, চ, ছ, বর্গের জ, ঝ, ঞ, ঙ, ট, ঠ, ড, ঢ, দন্ত ন, দেখো তারপরে ত, থ, দ, ধ, দন্ত ন, অ, ফ, ব, ভ, ম। এটা বর্গের প্রথম, বর্গের প্রথম কোনটা, পাঁচটা করব, তাহলে বর্গের প্রথম হচ্ছে এটা, ক, চ, ট, ট, ক। বর্গের দ্বিতীয় কোনটা, ক, ছ, ছ, ঠ, ক। বর্গের তৃতীয় কোনটা, তিন নম্বর কোনটা, গ, বর্গের ড, ঢ, ঢ। আর বর্গের চতুর্থ হচ্ছে ম, ভ, ছ, ঢ, ঢ, ঢ। বর্গের পঞ্চম হচ্ছে ম, ম। অর্থাৎ বর্গের প্রথম আর তৃতীয় অল্প শ্বাসবায়ু লাগে বলে অল্পপ্রাণ, বর্গের দ্বিতীয় চতুর্থ বেশি শ্বাসবায়ু লাগে মহাপ্রাণ। আর অল্পপ্রাণ মহাপ্রাণ বুঝবে। এবার একটা ভাগ হচ্ছে কি না তোমাদের অঘোষ কোষ, এই কষ্টকে ভাগ করে অঘোষ, অঘোষ কাকে বলছি, অঘোষ বর্ণ হচ্ছে বর্গের এক আর তিন, প্রথম আর দ্বিতীয় বর্গ। আর ঘোষ হচ্ছে ঘোষ বর্ণ হচ্ছে বর্গের 3, 4 আর পঞ্চম বর্গ। আর নাসিক্য ব্যঞ্জন হচ্ছে নাসিক্য ব্যঞ্জন কোনটা হবে না অঘোষ মানে বর্গের প্রথম দ্বিতীয় ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। এটা অঘোষ, অঘোষ মানে কি গাম্ভীর্যহীন, অঘোষ মানে গাম্ভীর্যহীন, গাম্ভীর্যতা নেই, গাম্ভীর্যহীন। বর্গের প্রথম আর দ্বিতীয় গাম্ভীর্যহীন করে অঘোষ বর্ণ বলা হয়, আর বর্গের দ্বিতীয় আর চতুর্থ গাম্ভীর্যপূর্ণ, তাহলে গাম্ভীর্যপূর্ণ, তাহলে গাম্ভীর্যপূর্ণ করতো বর্গের 3, 4, 5 গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, এগুলো ক, খ। গাম্ভীর্যহীন গ, ঘ, ঙ, বর্গের প্রথম আর দ্বিতীয় অঘোষ বর্ণ গাম্ভীর্যহীন, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম গাম্ভীর্যপূর্ণ, তাই ঘোষ বা নাক বর্ণ বলা হয়। আর ম, মূর্ধন্য ম এই পাঁচটা নাসিকার মধ্যে বের হয়, তাই এদের বলা হয় নাসিক ব্যঞ্জন। আর উচ্চারণ স্থান অনুযায়ী বুঝতে পারছো এই বর্গগুলো, এটা কণ্ঠবর্ণ, এই ক বর্গটা কণ্ঠবর্ণ, পুরো যা বলবে সব কিন্তু কণ্ঠ দিয়ে বের হয়, তাই কণ্ঠবর্ণ। কণ্ঠ তালু, এই তপকটা তালু, তাই বলা তালব্য বর্ণ। এটা মূর্ধা, তাই এটা বলা হয় মূর্ধন্য বর্ণ, আর এটা দন্ত, দাঁত দিয়ে বের হয় দন্তবর্ণ, আর এটা ঠোঁট দিয়ে বের হয় কোষ্ঠবর্ণ। তাহলে এই পুরো কয়ের ঘরটা ক বর্গটা, ক বর্গটা ক, খ, গ, ঙ গলা দিয়ে বের হয়, তাই কণ্ঠবর্ণ। আর চ বর্গটা পুরো তালু দিয়ে বের হয়, তালব্য বর্ণ। আর ট বর্গটা টঠন বর্ণ, মূর্ধা দিয়ে বের হয় মূর্ধন্য বর্ণ। আর ত, থ, দ, ধ বর্ণ দাঁত দিয়ে বের হয় দন্তবর্ণ। আর ক, খ, গ, ঘ, ঙ ঠোঁটে ধাক্কা খায়, তাই বলা হয় কোষ্ঠবর্ণ। তাহলে কণ্ঠকাল মূর্ধা দন্ত কোষ্ঠ মুখস্থ করে তোমরা যে কোনো বর্ণ পেয়ে যাবে। আশা করি তোমাদের স্বরবর্ণ ব্যঞ্জন ভাগ এবং এই বিষয়ে বললাম। আর তোমাদের যেটা হয় তরল স্বর, একটা দিন রাখো তরল স্বর যে ল, পরস্পর কোনটি প্রশ্ন হয় উত্তর হবে ল, তার মধ্যে হালকা উচ্চারণ হয়। তারপর তোমার হচ্ছে পার্শ্বিক বর্ণ, পাশের ঠোঁট দিয়ে
বায়ু বের হয়, পাসিভ বর্ণ এটা হচ্ছে তোমার পাসিভ বর্ণ এটা হচ্ছে পরাবস্য, ঠিক আছে? এগুলি জেনে রাখো। মোটামুটি বাকি তোমাদের যে ভাগগুলো আছে আজকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ ধ্বনি বর্ণের পরিচয় নিয়ে তোমাদের মোটামুটি সংক্ষেপে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও। বেস্ট অফ লাক, তোমরা সকলে এগিয়ে যাও, তোমাদের সমস্যা কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের আশায় রইলাম। নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ, সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ, কম্পিটিটিভ এবং আদার্স হার লেভেলের যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে ধ্বনি বর্ণ থেকে টেট বা আদার্স কম্পিটিটিভ পরীক্ষায় বাংলায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েই থাকে। তাই ধ্বনি বর্ণ সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করো, আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। সকলে ভালো থেকো, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।